নমস্কার সকলকে সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আমাদের উইকলি ভিডিওতে। আমরা মে মাস শেষ করে জুন মাসে পড়ে গেলাম। মে মাসের শুরুতেই মোটামুটি ট্রাম্প দাদা আমাদেরকে বলেছিলেন যে আমি এই মাসটা অন্তত কাউতালি করব না, কিন্তু তা সত্ত্বেও তিনি কিছু কিছু করেছেন। আর মে মাসটা তো পুরো দায়িত্ব নেওয়া ছিল পাকিস্তানের, তারা যথেষ্ট যা করার করেছেন। ভারতও সঙ্গে সঙ্গে তাল দিয়েছে। এইবার জুন মাস আসছে, তো আমাদের আবার নতুন ভাবে প্রস্তুত হতে হবে যে নতুন কি ঘটতে চলেছে আমাদের সঙ্গে শেয়ার বাজার। কারণ যতদিন বুল মার্কেট চলবে, মার্কেট কিন্তু এইভাবেই চলবে, পরপর একটা না একটা খবর খারাপ আসতেই থাকবে। যতদিন খারাপ খবর আছে ততদিন বুল মার্কেট চলবে। খারাপ খবরে যেই মাত্র গড়বড় হবে, সমস্ত ভালো খবর একসাথে আসা শুরু হবে, তখনই কিন্তু সচেতন হতে হবে যে এবারে মোটামুটি বুল আবার শুতে চলেছে এবং ভাল্লুকের দলটা বাজারের দায়িত্ব নেবে। এটাই শেয়ার বাজারের নিয়ম। তো আমাদের তো একসাথে এক মাসের ভিউও দেখার দরকার নেই, আমরা যেহেতু ছোট ছোট করে কাজ করি এবং ছোট ছোট করে দেখতে দেখতে মার্কেটকে দেখে দেখে মার্কেট যেভাবে বলে আমরা সেইভাবে চলি। সেই কারণে আমাদের একটা সপ্তাহ অর্থাৎ সামনের সপ্তাহটা কেমন যেতে চলেছে সেটার উপরেই বেশি নজর দেওয়া প্রয়োজন। তো সেটা করার জন্য আমরা যেমন ইন্ডেক্স গুলোকে দেখি, এই সপ্তাহ তার ভিন্ন কিছু করব না, ইন্ডেক্স গুলোকে দেখবো এবং কোন ইন্ডেক্স কি বলতে চাইছে অর্থাৎ প্রাইস কি বলতে চাইছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং যদি আপনার উপযুক্ত প্রশিক্ষণ না থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার বাজার থেকে প্রফিট করতে পারবেন না, এটাই হয়ে থাকে। তাই উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে শেয়ার বাজারে ট্রেড করুন, অথবা যিনি জানেন বোঝেন এমন কোনো একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে জেনে বুঝে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করুন। আমার এই ভিডিওটা কেবলমাত্র আমি মার্কেটের প্রতি কোন অ্যাকশন নিতে চলেছি বা আমি মার্কেটকে কিভাবে দেখছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন পাবেন না। যদি কোনো স্টকের নামও আমি এখানে উল্লেখ করি সেটা কেবলমাত্র দেখানোর জন্য, এখানে কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন থাকবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা নিফটি দাদার মান্থলি যে চার্ট আছে সেই মান্থলি চার্ট দেখে শুরু করছি। নিফটি দাদার মান্থলি চার্ট বলছে দেখুন কি অপূর্ব ভাবে মে মাসটা শেষ হলো, মোটামুটি সেই আমাদের লক্ষণ গণ্ডির যে দাগ দেয়া ছিল, যা বহু বহু মাস আগে এইখান থেকে যখন মার্কেট নিচে যাচ্ছিল সেই সময় কিন্তু এই দাগটা কাটা ছিল। মোটামুটি আগের বছর অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে এই দাগটা কাটা ছিল। তারপরে নিচে সাপোর্টটা এইখানে আমরা কেটেছিলাম জানুয়ারির আশপাশে একবার এবং বলেছিলাম এইটা কাটলে কিন্তু এইখানে আসবে এবং যথারীতি এইখানে এসেছিল এবং সেখান থেকেই পরপর 3 মাস, 1 মাস, 2 মাস এবং 3 মাস পরপর 3টে মাস এই একই দাগে সাপোর্ট নিয়ে বাজার এইবার মাঝখানের দাগটা কেটে ওপরের দাগে গিয়ে আবার ঠক্কর খেয়েছে। এবারে আমাদেরকে যেটা দেখতে হবে, এইখানে ঠক্কর খাওয়ার পরে কি ওপরে উঠতে পারবে? কেন ওপরে উঠলেই কিন্তু আমরা নতুন হাই দেখতে পাবো এবং নতুন হাই এর যে আশপাশ এখানে আমরা 25,800 মান্থলি চার্টে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু সেটা ডেইলি চার্টে যে 26,200 আশপাশে যে লেভেলটা রয়েছে সেই লেভেলটাই সব থেকে বড় হার্ডেল কিন্তু ওপরের দিকে হতে চলেছে। তো এই দাগটা কাটার পরে অর্থাৎ 24,800 ঠিকঠাক ভাবে কাটার পরের কিন্তু পরের লেভেল আসবে 25,800। 25,800 থেকে 26,200 এটা থাকবে রেজিস্ট্যান্স। তো আপাতত মান্থলি চার্টের আরএসআইও যেমন সুন্দরভাবে নেমেছিল আবার তেমন সুন্দরভাবে উঠে এসছে, তো মান্থলি চার্ট অপূর্ব সুন্দর রয়েছে। যদি উইকলি চার্ট দেখি তাহলে দেখবো গত 3 সপ্তাহ ধরে অর্থাৎ মের প্রথম সপ্তাহে যে রিভার্সালটা হয়েছিল তারপরের থেকে কিন্তু এই গত 3 সপ্তাহ ধরে এ কিন্তু ওপরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং সেই দাগটাকেই কাটার চেষ্টা করছে। যদি আমরা ডেইলি চার্ট দেখি, উইকলি চার্টের কিন্তু আমাদের আরএসআইও যথেষ্ট ভালো রয়েছে। ডেইলি চার্ট তো আরো স্পষ্টভাবে দেখাচ্ছে, এর উপর দিয়ে সেলাই করতে করতে যাচ্ছে এবং এই দিনকে প্রাইস কারেকশনটা যেহেতু কমপ্লিট করেনি 22শে মে, আমি আমাদের যে গ্রুপ চলে সেই গ্রুপে আমি আপডেট দিয়েছিলাম যে প্রাইস কারেকশনটা কমপ্লিট হলো না, যার জন্য এর মুভটা হবে না এবং সেদিনকে রিলায়েন্স অনেক অংশে দায়ী ছিল প্রাইস কারেকশনটা কমপ্লিট না করার। রিলায়েন্স যদি সেদিনকে আরেকটু নিচে চলে এসে ঘুরে যেত তাহলে প্রাইস কারেকশনটা কমপ্লিট হয়ে যেত, যার জন্য মার্কেট এখনো সাইড ওয়েসে দাঁড়িয়ে রয়েছে এবং এই ধরনের প্যাটার্নে যেটা হয় সেহেতু নিচে যদি ডিপ আসেও তাহলে সেটা বেশি সাস্টেন করে না এবং এখান থেকে ঘুরে চলে যায়। তো মার্কেট নিফটি তেমন কিছু না করলেও যে উপরের দিকে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং 60 মিনিট চার্টকে যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আপাতত আরএসআই কিন্তু 60 মিনিট চার্টে
50-এর নিচে আছে। ডেলি চার্টে কিন্তু এই সমস্যাটা এখনো নেই, 50-এর ওপরে রয়েছে। কিন্তু 60 মিনিট চার্টে আরএসআই যেহেতু 50-এর নিচে রয়েছে, তাই একটা ডিপ আসলেও আসতে পারে, হয় এখন আসবে, নয় আরো একটা সপ্তাহ বা আরো 10টা দিন এইভাবে বাজার উপরে এই রেঞ্জের মধ্যে ট্রেড করে তারপরে বেরোবে। হয় এর পাশ দিয়ে জুনের 10 তারিখ পর্যন্ত এর আশপাশে সেলাই করা উচিত, অথবা নিচে একটা ডিপ মেরে চলে যাওয়া উচিত। যে কোনো একটা করবে। তার মধ্যে তো আবার মনিটারি পলিসি আসছে আরবিআই এর, সুতরাং সেখানেও কিছু খবর আসতে পারে। কারণ ব্যাংকের চার্টও কিন্তু তাই বলছে, যেটা আমরা ব্যাংক নিফটি নিয়ে যখন আলোচনা করব তখন দেখব। তো নিফটি আপাতত এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এর একটা ছোটখাটো নিচের ডিপ আসতে পারে। নিচে একটা 400 পয়েন্টের আশপাশে ডিপ আসলেও আসতে পারে, তাতে কোনো ক্ষতি কিছু নেই। এবং ওপরের দিকে সেই 25,100 এই যে রেঞ্জটা রয়েছে, সেই রেঞ্জটা ওপরের দিকে এখনো পর্যন্ত ছোট হিসেবে রেজিস্ট্যান্স থাকবে। কিন্তু 25,800 এবং 26,200 যেমনটা আমরা দেখে বলে আসলাম, এই দুটো কিন্তু একটু বড় আকারের রেজিস্ট্যান্স আমরা পাবো। নিফটি ব্যাংকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো নিফটি ব্যাংক একটা দুর্ধর্ষ সুন্দর প্যাটার্ন তৈরি করেছে, এবং এখানটায় অপূর্ব সুন্দরভাবে ডেলি চার্টে আরএসআই রয়েছে। ঠিক একইভাবে যদি উইকলি চার্টকে আমরা দেখি তাহলে দেখবো উইকলি চার্টের আরএসআই একদম ঠিকঠাক রয়েছে। একটা দুর্দান্ত আপমুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক কেমন, এইখানটায় যে এই গ্যাপটা তৈরি হয়েছিল উইকলি চার্টে, তৈরি হয়েছিল, সেই গ্যাপের দমে এখনো পর্যন্ত উপরের দিকে রয়েছে। এবং যদি আরেকটা গ্যাপ আগামী কালকে সকালে খোলার সময় খুলে যায়, আমি জানি না সেটা হবে কিনা, কারণ সেটা হলে সেটা অতীব রেয়ার হবে। আমরা উইকলি চার্টে গ্যাপ খুবই কম পাই, কিন্তু যদি মান্থলি চার্টে একটা গ্যাপ আসে, অর্থাৎ আগামীকাল যদি গ্যাপ দিয়ে খুলে গ্যাপটাকে সাস্টেইন করে রাখে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো মান্থলি চার্টে একটা গ্যাপ তৈরি হয়েছে। সেক্ষেত্রে ব্যাংক নিফটিতে একটা সাডেন কুইক মুভ আসবে, এবং খুব খুব বড় সড়ো একটা মুভ আসবে। এবার পুরোটাই কোনটা আসবে সেইভাবে তো কাজ করা যায় না, যেভাবে আমরা কাজ করবে বাজার আমরা সেইভাবে দেখে দেখে কাজ করব। আপাতত নিচের দিকে সাপোর্ট 55,000 750 চলছে। খুব বেশি কিছু যদি হয়, আমার মনে হয় যে 54,000 ওই 200 বা 54,000 এই লেভেল ক্রস করা মুশকিল আছে। 54,200 অনেকটাই তো নিচের লেভেল বললাম, কিন্তু সব থেকে বড় সাপোর্টটা এই রেঞ্জে পাবে, সেটা 54,800, অর্থাৎ 1,000 পয়েন্ট নিচে একটা বড় সড়ো সাপোর্ট ব্যাংক নিফটিতেও দেখা যাচ্ছে। ইউএসডিআইএনআর খুব সুন্দরভাবে এখানে ল্যাপ খেয়েছে, কিন্তু এখানে একটা ইনভার্স হেড এন্ড শোল্ডারের আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, একটা ফরমেশন তৈরি হয়েছে, আরএসআইটাও স্ট্রং হয়েছে দেখতে পাচ্ছি 52 উপরে। যদি এ বেটা ওপরের দিকে একটু জাম্প করে দেয়, তাহলে কিন্তু মার্কেটে একটুখানি আবার দুলুনি আসবে। কিন্তু যেটা খেয়াল রাখতে হবে, এর আপাতত 86 টাকায় খুব বড় রেজিস্ট্যান্স রয়েছে এখন 85-47, 86 টাকায় খুব বড় রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। তো এটা নিয়ে বিরাট কিছু চিন্তার আমি এখনো দেখতে পাচ্ছি না। ইন্ডিয়া ভিক্স আবার তাদের সেই স্বাভাবিক জায়গায় চলে এসেছে। ইন্ডিয়া ভিক্স যেহেতু স্বাভাবিক জায়গায় চলে এসেছে, তাই এটা নিয়েও আমাদের আর খুব বেশি চিন্তা নেই। তার মানে বাজারে একতরফাই একটা মুভ হতে পারে, এবং সেটা ধীরে সুস্থে হবে। ইন্ডিয়া ভিক্স এই সপ্তাহে বাউন্স যদি নেয় 1877 পর্যন্ত যেতে পারে, এখন রয়েছে 1677। যদি বাউন্স নেয়, না হলে এখানেই ওপর নিচে করে ল্যাপ খেতে থাকবে। বাউন্স নিলে কিন্তু এই জায়গাটায় বড় সড়ো রেজিস্ট্যান্স পাবে। তো 1877 তো আপনি 1880 ধরুন, বা 1880 বা 19 এই রেঞ্জই ধরুন, তাতেও কোনো সমস্যা নেই। ইন্ডিয়া ফিক্স কিন্তু আপাতত নিচের দিকে পড়ে থাকার সম্ভাবনাই বেশি, কারণ এই রেজিস্ট্যান্সটাও ভয়ঙ্কর বড় রেজিস্ট্যান্স পাবে, যেটা মাথা তুলে চাগানোর একটা চেষ্টা করেছিল, সেটা সাস্টেন করলো না। এবং আপনারা দেখতে পারলেন যে ভিক্স ভিক্স যদি বাড়ে, তাহলে কিন্তু বাজার পড়ে, যে খবরটা সচরাচর বাজারে থাকে সেরকম কিছু নয়। ভিক্স যদি বাড়ে তাহলে ভোলাটিলিটি বাড়ে, ভোলাটিলিটি যখনই বাজারে বাড়বে, সেই মুহূর্তে বাজারের উঠান পড়ন বেশি হবে। হ্যাঁ, তার মানে কি দুলবে বেশি। গোল্ড গোল্ড আবার সেই গোল্ড না কেমন একটা যেন, সেই এক কথায় বললে আগেকার দিনের অনুষ্ঠান বাড়িতে খাওয়াতো ছ্যাঁচড়া, অনেকটা সেই ছ্যাঁচড়ার মতো প্যাটার্ন তৈরি করেছে। আপনারা কেউ তরকারিতে ছ্যাঁচড়া যেরকম দেখতে লাগে সেরকম ভাববেন না এখানটা। এই যে প্যাটার্নটা, এটা আগেও করেছে। দেখুন এখানে একটা ডাইভারজেন্স তৈরি করেছিল, ভেবেছিলাম গেল গেল গেল, ও মা সে দেখি না উঠে চলে গেল। গেল তো না, উঠে চলে গেল। 85 থেকে লাগিয়ে দিল কত, 85 থেকে সোজা হাই লাগিয়ে দিল কত, প্রায় 1 লাখ। 1 লাখই ধরুন, 1 লাখই লাগিয়েছিল, এখানে দেখতে ভুল হচ্ছে। 85 থেকে 1 লাখ হয়ে গেল, আবার এখানে একটা ডাইভারজেন্স হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা বলবো নেমে আসবে, এ আবার ছ্যাঁচড়ার মতো ধাইং করে উপরে চলে যাবে, কি 1,10,000 করে দেবে, মনে কষ্ট পেয়ে লাভ নেই। এটা আপাতত ধরে বসে থাকারই কাজ।
যারা নিচে কিনেছেন এইসব জায়গা, এই আমি সানডে স্পেশাল ক্লাসে এইখানে যখন গোল্ড ডিপ মেরেছিল তখন বলেছিলাম গোল্ডকে তুলতে এইখানে, সেটা ছিল 70,000 না, সেই লেভেলটা ছিল 67,000। এবং আমার ভালো মনে রয়েছে এখানে সানডে স্পেশাল ক্লাসের ভিডিওতে আমি বলেছিলাম যে যদি 66,000-এও আসে তাহলে সেটা বিরাট প্রাপ্তি হবে। তো 67,000-এর আশপাশে এসে উঠে বেরিয়ে চলে গিয়েছিল। তো সেই 67,000-এর মাল এই মুহূর্তে এক দু সপ্তাহ কারেকশনের পরে 94,000-এ এসে পড়ে রয়েছে। তার মানে বিরাট যে কিছু ফল হয়েছে তাও না, এবং আমাদের যে রাইজটা হয়েছে 67-র মাল 94, সেটা কিন্তু যথেষ্ট ভালো গোল্ডের কাছে। গোল্ডে এই ধরনের রিটার্ন যথেষ্ট যথেষ্ট আর কি মানে চমকপ্রদ। সিলভার সিলভার কিন্তু সেইভাবে কিছু করেনি, সিলভার সেইভাবে কিছু করে উঠতে পারেনি এখনো পর্যন্ত। সিলভার একই জায়গায় রয়েছে। সিলভারের ডেলি চার্টের আরএসআই একদম ঠিক আছে, উইকলি চার্টের আরএসআই একদম ঠিক আছে। এবং সিলভার যে মুহূর্তে ব্রেকআউট দেবে, একটা কথা খুব ভালো করে জানতে হবে, সিলভার যে মুহূর্তে ব্রেকআউট দেবে এখান থেকে 20%-এর মুভ সিলভার যে কোনো মুহূর্তে আসবে। ওপরের দিকে জাস্ট ব্রেকআউট দিলেই এখান থেকে 20%-এর মুভ আসবে। এরকম ধরনের কমোডিটিতে এত বড় মুভ, সেটা কিন্তু সত্যি খুবই খুবই চমকপ্রদ। ক্রুড অ্যাজ ইট ইজ নিচে পড়ে রয়েছে, এখানে সবাই দেখতে পাচ্ছেন একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো 5,450 বা 5,500ই ধরুন, 5,500 কেটে ওপরে উঠলে তখন কিন্তু 5,500, 4,000, ওই 700, তো 5,500 কেটে উঠলে কিন্তু 6,300 পর্যন্ত একটা র্যালি তখন ক্রুড দেবে। এই মুহূর্তে দেবে না, এই মুহূর্তে ক্রুড ওইভাবে লেভেলে পড়ে থাকবে। আপাতত এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এই স্ট্রাকচারটা শেষ করার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এইবারে ন্যাচারাল গ্যাস ভুল করে লাভ মেরে ওপরে উঠে গিয়েছিল, গিয়ে যাওয়ার পরে মনে পড়েছে এমা ভুল হয়ে গেছে আর করবো। এবং এখানে একটা আমি যদি এটাকে এঁকে দিই, আমি যদি এটাকে এখানটা এইভাবে এঁকে দিই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের ফরমেশন চলছে, এখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। আপাতত খালি চোখে দেখে যারা বুঝতে পারছেন না তাদের জন্য এটা এঁকে দিলাম। এখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল সাধারণভাবে উপরের দিকে ব্রেকআউট দেয়। যেহেতু অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল সাধারণভাবে উপরের দিকে ব্রেকআউট দেয়, তাই এখানে কিন্তু উপরের দিকে ব্রেকআউট যবে হবে, আপাতত ট্রায়াঙ্গেলের রেঞ্জ তো আমরা এই পর্যন্ত পাচ্ছি জুলাই, তো তার মধ্যেও যদি এখানে ন্যাচারাল গ্যাস ব্রেকআউট দেয় তাহলে কিন্তু উপরের দিকে একটা জবরদস্ত মুভ দেবে। আর যদি ব্রেকডাউন দেয় তো সেই হিসেবে আমাদের তখন কাজ করতে হবে। আপাতত একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আন্ডার কনস্ট্রাকশন আমরা এখানে ন্যাচারাল গ্যাসে দেখতে পাচ্ছি। ডাও জোন্স তুলনামূলক শক্তপোক্ত হয়ে গিয়েছে আবার হঠাৎ করে। নাসডাক এখানে যেটা করেছে এটাকে একবার দেখার দরকার আছে মান্থলি চার্টে। পুরো বলতে নামিয়ে আবার ঘুরিয়ে তুলে নিয়ে গেল, শুধু বলতে ইচ্ছে করছে মন্দি কোথায়। কিন্তু এটাও খুব একটা ভালো জিনিস না, এটা না আমার ঠিক পছন্দ না। এইভাবে কারেকশন মারেকশন করছে না, কারো কোনো কথা শুনছে না, বলছে ব্যাকরণ ব্যাকরণ সব হাঁটাও। এইটা হচ্ছে আলটিমেট দ্য এন্ড অফ অ্যান বুল মার্কেট। হ্যাঁ, যখনই বুল মার্কেট শেষের দিকে যায় তখন কিন্তু এই রকম অবস্থা এসে দাঁড়ায়। ও তখন কিছু কথাবার্তা শোনে, যে জবরদস্ত বুল মার্কেটের মধ্যে রয়েছে। এবার এই এই যে শেষের রাউন্ডের যে বুল মার্কেট, এটা ক বছর ধরে চলবে বোঝা বড় মুশকিল। হ্যাঁ, 2020-তে একটা চান্স ছিল, 2022-এ একটা চান্স ছিল, তারপরে এই 2025-এ একটা চান্স হয়েছে। দেখুন এখানে যে উইকলি চার্টে ডবল টপটা হয়েছিল সেটা তো পুরো ঘেরে দিল। সরি, ওটা নাসডাকে নয়, ওটা ডাউতে ডাউতে ডবল টপটা আপাতত এখনো পর্যন্ত অবশ্যই কেটে উঠতে পারেনি, বাট তাও মনে হচ্ছে যেন কেটে দেবে যে কোনো মুহূর্তে। নাসডাক তো একটা উইকলি চার্টে গ্যাপ বানিয়েছে এবং এই গ্যাপটাকে রানওয়ে গ্যাপ বলে। রানওয়ে গ্যাপ জবরদস্ত, এর উপরে আবার একটা সামনের সপ্তাহে হয়তো গ্যাপ দিয়ে খুলে আবার একটা র্যালি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের আইটি গুলো উপরের দিকে উঠবে হয়তো কিছুটা। তবে স্টক স্পেসিফিক খুব ভালো র্যালি হবে, এখন আগে দেখা যাক কি হয়। তো আপাতত আমরা বিশ্ববাজার থেকে শুরু করে আমাদের বাজার যেটা ঘুরে আসলাম সেটা দেখে দেখলাম যে সামনের সপ্তাহে বাজার যেদিকে যাবে আমাদের সেই দিকটাকে একবার দেখে নিয়ে তারপর সেই মতো করে কাজ করতে হবে। যদি ওপরের দিকে যায় তো খুব দুর্দান্ত ভাবে ওপরের দিকে যাবে, আর যদি নিচের দিকে যায় খুব সামান্য নিচের দিকে এসে কিন্তু আবার ঘুরে ওপরের দিকেই যাবে। তো ওভারঅল ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকেই রয়েছে, তাই বিরাট হেডেকের কিছু নেই, বিরাট দুশ্চিন্তার কিছু নেই, সবাই নিশ্চিন্তেই থাকুন মোটামুটি।
এবং সবাই খুব সাবধানে জেনে বুঝে নিয়ে ট্রেড করুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর 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 প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।